প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেকের শুভকামনা করে আজকে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান থেকে যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হলো জনুক্রম, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি অল্টারনেশন অফ জেনারেশন। এই জনুক্রম বিষয় জানতে হলে আমাদের একটু যে বিষয়ে নলেজ থাকতে হবে সেটা হলো হ্যাপ্লয়েড কোষ এবং ডিপ্লয়েড কোষ কি। হ্যাপ্লয়েড কোষ, হ্যাপ্লয়েড কোষ বলতে বোঝায় যেখানে এন সংখ্যক ক্রোমোজোম অর্থাৎ একক সেট। হ্যাপ্লয়েড বলতে আমরা বুঝব এন সংখ্যক ক্রোমোজোম, এন সংখ্যক ক্রোমোজোম। আর ডিপ্লয়েড, ডিপ্লয়েড বলতে বোঝায় টুয়েন সংখ্যক ক্রোমোজোম। এই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, অর্থাৎ হ্যাপ্লয়েড যেখানে একক সেট ক্রোমোজোম থাকবে, আর ডিপ্লয়েড বলতে দুটি একক সেট ক্রোমোজোম যেখানে থাকবে। এই একটা উদ্ভিদ দেহের ক্ষেত্রে কোথায় টুয়েন সংখ্যক ক্রোমোজোম অর্থাৎ ডিপ্লয়েড আর কোথায় এন সংখ্যক ক্রোমোজোম অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আছে সেটা প্রত্যেকেই হয়তো তোমরা জানো। একটা উদ্ভিদের যেটা মূল দেহ, সেই মূল দেহটা কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির হয় অর্থাৎ টুয়েন সংখ্যক হয়। আর রেণুমাতৃকোষ, উদ্ভিদ যেহেতু রেণু উৎপন্ন করে তাই রেণুমাতৃকোষের ক্ষেত্রে হবে টুয়েন সংখ্যা, রেণু মাতৃকোষ, এটাও হবে টুয়েন সংখ্যক। আর এই রেণু মাতৃকোষে যখন মিয়োসিস কোষ বিভাজন দেখা দেবে, মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয় রেণু, অর্থাৎ এটা হবে এন সংখ্যক। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একটা উদ্ভিদ দেহের ক্ষেত্রে যেটা মূল দেহটা হবে সেটা হবে ডিপ্লয়েড প্রকৃতির টুয়েন সংখ্যক, আর রেণু হবে এন সংখ্যক। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় আমরা এখন আসি জনুক্রম অর্থাৎ অল্টারনেশন অফ জেনারেশন। জনুক্রম বলতে কি বোঝায়? জনুক্রম বলতে বোঝায় এই যে এখানে আমরা লিখেছি, একটা হবে লিঙ্গধর দেহ আর আরেকটা হবে রেণুধর দেহ। লিঙ্গধর দেহ আর রেণুধর দেহ বা লিঙ্গধর দশা, রেণুধর দশা। রেণুধর দশা যেখানে রেণু উৎপন্ন হবে, রেণুধর দশা, এটাকে আমরা বলবো টুয়েন। এখান থেকে লিঙ্গধর দশা, এটাকে বলবো আমরা এন। অর্থাৎ কোন জীবের জীবন চক্রে রেণুধর দশা এবং লিঙ্গধর দশা, আবারও বলছি ভালো করে শুনবে, কোন জীবের জীবন চক্রে রেণুধর দশা এবং লিঙ্গধর দশা যে পর্যায়ক্রমিক আবর্তন ঘটে, পর্যায়ক্রমিক আবর্তন ঘটে, তাকেই আমরা বলবো জনুক্রম। তাকেই আমরা বলবো জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। অথবা এইভাবেও বলতে পারি কোন জীবের জীবন চক্রে টুয়েন সংখ্যক ক্রোমোজোম থেকে এন সংখ্যক ক্রোমোজোম গঠিত হয়, বা টুয়েন সংখ্যক ক্রোমোজোম থেকে এন সংখ্যক ক্রোমোজোমে পরিণত হওয়ার যে পর্যায়ক্রমিক আবর্তন ঘটে, পর্যায়ক্রমিক আবর্তন, সেটাকেই আমরা বলবো জনুক্রম। এই জনুক্রম সাধারণত উদ্ভিদ দেহে লক্ষ্য করা যায়। উদ্ভিদের ক্ষেত্রে অনেক উদ্ভিদ রয়েছে, তার মধ্যে যে উদ্ভিদে সুস্পষ্ট জনুক্রম লক্ষ্য করা যায় সেই উদ্ভিদগুলো হচ্ছে, তাদের মধ্যে আমি কয়েকটা নাম বলি, মস, ফার্ন, লাইকেন ইত্যাদি। তার মধ্যে মসের অথবা ফার্নের যে জনুক্রম সেটা আমি লেখচিত্রের মাধ্যমে এখন তোমাদের দেখাবো।
এই জনুক্রম দেখাতে গেলে সর্বপ্রথম আমরা একটা সার্কেল বানিয়ে নেব। এভাবে মোটামুটি একটা সার্কেল বানালাম। এখন সর্বপ্রথম কোনো একটা উদ্ভিদকে নিয়ে ভাবি, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন করে। সেই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হয়ে উৎপন্ন করে জাইগোট বা যেটাকে আমরা বলি ভ্রূণাণু, সেটা কিন্তু 2n সংখ্যক হয়। পুংগ্যামেট সেটা হয় n, আর স্ত্রী গ্যামেট সেটাও হয় n। এই দুটো মিলিত হয়ে গঠন করে 2n, যেটাকে আমরা বলি জাইগোট। এই জাইগোটে মাইটোসিস কোষ বিভাজনের ফলে কিভাবে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হয়। তাহলে এই রকম জায়গায় এটাকে আমরা ধরে নিলাম জাইগোট। এই জাইগোটে পরিস্ফুটনের মাধ্যমে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে অঙ্কুরিত একটা ভ্রূণ। তাহলে ভ্রূণটাকে যদি আমরা এরকম ভাবে একটা বীজ আকারে দেই, নিচের দিকটা হচ্ছে ভ্রূণমূল, উপরের দিকটা ভ্রূণমুকুল। এখানে এটাকে লিখছি অঙ্কুরিত ভ্রূণ। এই অঙ্কুরিত ভ্রূণ আবার পরিবর্তিত হয়ে গঠন করবে, প্রত্যেকটা রেখচিত্রের মাধ্যমে তীর চিহ্ন দিয়ে দেখাবো, এটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হবে। পূর্ণাঙ্গ উদ্ভিদ যদি হয়, এই দিক হচ্ছে তার মূলের অংশ আর উপরের দিক পাতার অংশ। এভাবে অর্থাৎ এটাকে যদি ধরে নেই আমরা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ, জাইগোট এটা হয় বলেছি 2n, যেহেতু পুংগ্যামেট স্ত্রী গ্যামেট মিলিত হয়। অঙ্কুরিত ভ্রূণ এটাও হবে 2n, পূর্ণাঙ্গ উদ্ভিদ হয় 2n। এই পূর্ণাঙ্গ উদ্ভিদের যে পাতা সেখানে গঠিত হয় সরাস বা রেণুস্থলী। তাহলে এখান থেকে চলে আসি এবার একটা পাতা। এই পাতাতে যে থলির মতো অংশ সেগুলাকে আমরা বলি রেণুস্থলী। এই রেণুস্থলীও হয় 2n সংখ্যক। রেণুস্থলীতে এবার রেণু মাতৃকোষ, রেণুস্থলী থেকে চলে আসবো এবার আমরা রেণু মাতৃকোষ। এটার নাম দিচ্ছি আমরা রেণু মাতৃকোষ। এই রেণু মাতৃকোষ হবে কিন্তু আমি আগেই দেখালাম 2n সংখ্যক ক্রোমোজোম। কিভাবে অল্টারনেশন অফ জেনারেশন ঘটছে আমরা ধাপে ধাপে দেখব। তো রেণু মাতৃকোষ, এখানে কিন্তু বিভাজন ঘটবে, কোষ বিভাজন। তীর চিহ্ন দিয়ে এরকম একটা বক্সের মাধ্যমে আমরা এটাকে দেখাবো। এখানে লিখবো যেহেতু মিওসিস কোষ বিভাজন, তো এখানে লিখবো মিওসিস। মিওসিস কোষ বিভাজন ঘটছে এখানে। মিওসিস কোষ বিভাজন রেণু মাতৃকোষ কোষের মধ্যে যদি ঘটে তাহলে অসংখ্য রেণু উৎপন্ন হবে। তাহলে তীর চিহ্ন দিয়ে আমরা এখানে অনেক রেণু দেখালাম, এখানে অনেক রেণু। তাহলে এখানে লিখছি রেণু।
রেণু হবে হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, আগেই বলেছি আমরা। রেণু হবে হ্যাপ্লয়েড সংখ্যক, অর্থাৎ এন, ব্র্যাকেটে লিখলাম এন সংখ্যক। এই রেণু তৈরি করবে একটা লিঙ্গধর দেহ, মানে আবার অঙ্কুরিত হবে, দিয়ে আবার আরেকটা পূর্ণাঙ্গ দেহ গঠন করবে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি রেণু থেকে, মানে এখানে অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়, ব্র্যাকেটে লিখলাম অঙ্কুরিত হয়। রেণু অঙ্কুরিত হয়ে যেটা গঠন করে সেটা হচ্ছে লিঙ্গধর দেহ। তাহলে এখানে তীর চিহ্নের মাধ্যমে দেখায়, এটাকে বলবো লিঙ্গধর দেহ। এই লিঙ্গধর দেহ এন সংখ্যক হবে। আর লিঙ্গধর দেহে গঠন করবে পুংধানী আর স্ত্রীধানী, অর্থাৎ দুটো ভাগ, একটা এখানে চলে আসলো, এটার নাম দিচ্ছি পুংধানী, এটাও হবে এন সংখ্যক। আবার নিচে এখান থেকে আর একটা তীর চিহ্নের মাধ্যমে দেখায়, এটা হবে স্ত্রীধানী, এটাও হবে এন। পুংধানীতে উৎপন্ন হবে শুক্রাণু। এখন এই পুংধানী এখানে উৎপন্ন হয় শুক্রাণু, ব্র্যাকেটে এন সংখ্যক। আর স্ত্রীধানীতে উৎপন্ন হয় ডিম্বাণু, এটা হলো এন। তাহলে এই যে শুক্রাণু আর ডিম্বাণু উৎপন্ন হলো, এই শুক্রাণু আর ডিম্বাণু পরস্পর এখানে এসে মিলিত হবে, পরস্পর এখানে এসে মিলিত হয়। আর এই মিলিত হওয়ার পদ্ধতির নাম হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। তাহলে এখানেও একটা বক্স দেওয়া প্রয়োজন, এটাকে আমরা লিখব নিষেক। নিষেক ঘটলো, আর যখনই নিষেক হলো, নিষেক থেকে তৈরি হচ্ছে এই যে তীর চিহ্ন দিয়ে জাইগট। আমি আবারও প্রথম থেকে বলছি, তাহলে এটাকে তার আগে একটু দুটো পার্টে এটাকে ভাগ করে নেই। এখান থেকে দেখতে পাচ্ছি যদি ডট ডট দিয়ে ভাগ করি, তাহলে এটা একটা দিক আর নিচে হচ্ছে একটা দিক। অর্থাৎ উপরের দিকটা যেহেতু রেণু উৎপাদন হচ্ছে এখানে, তাহলে এটাকে বলবো রেণুধর দশা, রেণুধর দশা, এটাকে 2n বলবো। আর লিঙ্গধর দশা, এটাকে বলবো লিঙ্গধর দশা n। অর্থাৎ উপরের দিকটাকে রেণুধর দশা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, আর নিচের দিকটা লিঙ্গধর দশা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এই যে দুটি দশার পর্যায়ক্রমিক এখানে আবর্তন ঘটলো, এই পর্যায়ক্রমিক আবর্তনকেই আমরা বলছি জনুক্রম। এই জনুক্রম সাধারণত যে উদ্ভিদের মধ্যে সুস্পষ্ট দেখা যায় সেটা হচ্ছে মস বা ফার্ন। তাহলে এখানে লিখে দেই ফার্নের জনুক্রম। কি ঘটলো আরেকবার দেখে নেই। প্রথমে শুক্রাণু আর ডিম্বাণু পরস্পর মিলিত হলো, নিষেক জাইগট 2n সংখ্যক উৎপন্ন হলো, অঙ্কুরিত হয়ে গঠন করছে ভ্রূণ। সেই ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ 2n সংখ্যক, পূর্ণাঙ্গ উদ্ভিদ থেকে রেণুস্থলী অর্থাৎ সোরাস, আর রেণুস্থলীতে রেণুমাতৃ কোষ থাকে, যেটা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে অসংখ্য রেণু উৎপাদন করে। আর এই রেণু গঠন করে অঙ্কুরিত হয়ে আবার লিঙ্গধর দেহ, লিঙ্গধর দেহে পুংধানী আর স্ত্রীধানী, আবার শুক্রাণু ডিম্বাণু পরস্পর মিলিত হয়। অর্থাৎ এই যে পর্যায়ক্রমিক এখানে আবর্তন ঘটছে, কোন দশার?
রেণুধর দশা অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম রেণুধর দশা আর n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট লিঙ্গধর দশা পর্যায়ক্রমিক যে আবর্তন ঘটছে এই আবর্তন ঘটাটাকেই আমরা বলছি যৌনক্রম। এবারে যদি আমাদের এখানে একটু ভাষায় লিখে দেখাতে হয় তাহলে আমরা একটু পয়েন্ট আকারে লিখব। হয়তো 1 নম্বরে লিখব যে মশ বা ফার্নের দেহে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। 1 নম্বর বললাম, মানে এখানে যা যা ঘটলো আমি একটু আগে দেখালাম সেগুলাকে পয়েন্ট আউট করে লিখবো 1 2 করে। মশ বা ফার্নের জীবনচক্রে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। 2 নম্বর লিখব এই রেণুধর উদ্ভিদের, এই যে রেণুধর দশা, তাই এখানে আমরা বলবো রেণুধর উদ্ভিদের রেণুস্থলিতে রেণুমাতৃকোষ উৎপন্ন হয় 2n সংখ্যক। 3 নম্বর লিখব উৎপন্ন রেণুমাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট রেণু উৎপন্ন করে, অসংখ্য রেণু। 4 নম্বর পয়েন্ট, উৎপন্ন রেণু আবার অঙ্কুরিত হয়ে লিঙ্গধর দেহ গঠন করে। যে লিঙ্গধর দেহের পুংধানিতে উৎপন্ন হয় শুক্রাণু অর্থাৎ n ব্যাকেটে, আবার লিখব স্ত্রীধানিতে উৎপন্ন হয় ডিম্বাণু, ওখানেও ব্যাকেটে n। মানে নেক্সট পয়েন্ট অর্থাৎ লাস্ট আমরা লিখব যে এই শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পরের মধ্যে ফার্টিলাইজেশন ঘটায় অর্থাৎ নিষেক ঘটায়, দিয়ে আবার উৎপন্ন করে একটা জাইগট, নিষেকের মাধ্যমে জাইগট। অর্থাৎ এখানে রেণুধর দশা এবং লিঙ্গধর দশার পর্যায়ক্রমে আবর্তন ঘটল। এ হচ্ছে আজকের আলোচনার বিষয়। থ্যাংক ইউ এভরিবডি।